বাংলাদেশে এখন আতঙ্ক চলছে, কারণ প্রতি সপ্তাহে একটি মেয়ের লাশ পাওয়া যাচ্ছে। নির্মমভাবে কিশোরীদের হত্যা করা হচ্ছে। কে করছে, কেন করছে, কেউ জানে না। পুলিশ, সিআইডি, র্যাব ইত্যাদি ইনভেস্টিগেট করছে, কিন্তু কোনো খবর পাওয়া যাচ্ছে না। এদিকে পুলিশ হেডকোয়ার্টারে একটি কনফারেন্স ডাকা হয়। সকল বড় বড় পুলিশ কর্মকর্তা এখানে উপস্থিত। কি হয়েছে এসব? 4টি মেয়ের লাশ পাওয়া গিয়েছে, কোনো ক্লু নাই, কিছু নেই। কিভাবে খুঁজে বের করব এই সাইকোকে? কিছু কর তোমরা। এইদিকে জনগণ আতঙ্কিত, ওপর থেকে চাপ আসছে। যত দ্রুত সম্ভব এটা সলভ করতে হবে। স্যার, আমাদের একজন স্পেশাল অফিসার নিয়োগ করা উচিত, কারণ এটা খুব কঠিন একটা কেস, আর ওকে সলভ করার জন্য দরকার সাফ মাইন্ডের একজন অফিসার। ওকে, আমি একজন স্পেশাল অফিসার নিয়োগ করছি। কনফারেন্স শেষে চিফ যাচ্ছিল, প্রেসের লোক তাকে ঘিরে ধরল এবং জিজ্ঞাসাবাদ শুরু করলো। দেখুন, আমরা খুব শীঘ্রই ওই কিলারকে ধরে ফেলব, এর জন্য স্পেশাল অফিসার নিয়োগ করা হয়েছে বলে চলে আসে। হেডকোয়ার্টার স্পেশাল অফিসার এসেছে। স্যার, আমি জানি আমাকে এখানে কেন পাঠানো হয়েছে। আমি চাই আমাকে একটা টিম তৈরি করতে দেয়া হোক। অবশ্যই তোমাকে ফুল সাপোর্ট দেওয়া হবে, কিন্তু আমার কেস সলভ হওয়ার চাই। ইয়েস স্যার। অফিসারের সম্পর্কে কিছু বলি। ইনি হলেন স্পেশাল আন্ডার কভার এজেন্ট মিস আইভি, এজ 28, সিঙ্গল গার্ল, মানে অবিবাহিত। বাকিটা না জানলেও চলবে। আইভি 6 জন, মানে তাকে নিয়ে 7 জনের টিম বানায়। তাদের নাম হলো আবির, হামজা, মায়া, রিমি, সিফাত, মাহিম। আইভি সকল টিম মেম্বারদের ডিটেলস চেক করে নিল, তারপর বলল, গাইস, তোমাদের এখানে কেন ডাকা হয়েছে তোমরা জানো নিশ্চয়ই। ইয়েস ম্যাম। গুড। এখন শোনো, তোমাদের প্রথম কাজ আগে এইরকম কোনো ঘটনা ঘটেছে নাকি তা জানা, সকল ফাইলস অ্যান্ড সিসিটিভি ফুটেজ ইত্যাদি সংগ্রহ করা। অন্য কোনো মিসিং কমপ্লেন আসছে নাকি জানান তাড়াতাড়ি গো। ওহো, আমার জন্য একটা কফি। ইয়েস ম্যাম। চেক করছে সকল ফাইলগুলো, আর ফরেনসিক রিপোর্ট আর কফি খাচ্ছে। রিপোর্ট দেখে জানতে পারলো যে সব মেয়েদেরকে জীবিত অবস্থায় চাকু দিয়ে নির্মমভাবে আঘাত করা হয়েছে। ডান কান কেটে ফেলা হয়েছে, বাম চোখ উপড়ে ফেলা হয়েছে, তাও মেয়েদের জীবিত থাকা অবস্থায়। এর ফলে তাদের মৃত্যু হয়। এরপর এদের যৌনাঙ্গ অনেকগুলো ছুঁচ বিধিয়ে দেওয়া হয়, যা কোনো সাধারণ মানুষের জন্য করা সম্ভব না। এটা নিশ্চয়ই কোনো সাইকো। আইভি ভাবছে, কে এই সাইকো, কে? ভাবনার ছেদ ঘটিয়ে আবির বলল, ম্যাম, আমি সকল মেয়েদের কল ডিটেলস চেক করছি এবং এদের মৃত্যুর 3 দিন আগে কোথায় কথা গিয়েছে সব চেক করেছি এবং ডিটেলস এনেছি। গুড ম্যাম, ওরা যেখানে যেখানে গিয়েছে সেখানকার সব ফুটেজ না পেলেও কয়েকটা পেয়েছি। গুড, দেখি। এই বলে আইভি চেক করতে থাকে সব ফুটেজ, আর অন্যদিকে বাকিরা আইভির কথা মতো কাজ করতে থাকে। দেখতে দেখতে রাত হয়ে যায়, তাই সবাই চলে যায় আইভি বাদে। আইভির সারা রাত কাজ করার পর পরদিন সকালে সবাই আসলো। ম্যাম, কিছু পেলেন? সবাই এখানে আসো। এই দেখো, এই ফুটেজে যে মেয়েটা আছে তাকে একটা ছেলে ফলো করেছে। এই ফুটেজে দেখো, ওরা রেস্টুরেন্টে কথা বলছিল আর খাচ্ছিল, কিন্তু ওই ছেলেটা কিন্তু খাচ্ছিল না। সবচেয়ে বড় কথা, ওইখানে এতগুলা টেবিল থাকতে ওই ছেলে এমন একটা জায়গায় বসলো যেন মেয়েদেরকে স্পষ্ট দেখা যায়। ফুটেজে দেখো, এই পুলিশ চেকপোস্টের একটা পিক পাওয়া গিয়েছে। তোমরা একে খুঁজো, আমি বাসা থেকে আসছি, বাই। বলে চলে গেল বাসায়। বাকিরা কাজ করতে ব্যস্ত। এইদিকে বাবা মায়ের একমাত্র মেয়ে নাবিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বাবা মা তাকে খুঁজে না পেয়ে পুলিশ স্টেশনে আসে রিপোর্ট করতে। পুলিশ তদন্ত করছে। এদিকে খবর দেওয়া হয় সিফাতকে। সিফাত আইভির টিম মেম্বার। আইভি বাসায় আসে, ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে তার ফোনে 3টা মিসড কল করেছে। আবির মেসেজে দেখলো, ম্যাম, নাবিলা নামের একটি মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি তাড়াতাড়ি আসুন। আইভি দ্রুত বাসা থেকে রওনা দেয় না খেয়ে। তার মা তাকে ডাক দেয়, কিন্তু সে সাড়া দেয় না। আন্ডারগ্রাউন্ড অফিস, আইভিদের সিক্রেট অফিস। সেখানে সবাই একত্র হয়। নাবিলার সম্পর্কে সকল ডিটেলস নেওয়া হয় এবং ভাবতে থাকে, ম্যাম, ওর স্কুল থেকে বাসার আগ পর্যন্ত সব জায়গায় সিসিটিভি ফুটেজ আনা হয়েছে।
মানুষকে জিজ্ঞেস করা হয়েছে, তারা বলে তারা নাবিলাকে বাসার দিকে যেতে দেখেছে, কিন্তু সে বাসায় আসেনি। সিসিটিভি ফুটেজ কই? এই যে সবাই সিসিটিভি ফুটেজ দেখতে ব্যস্ত। ফুটেজে দেখা যাচ্ছে নাবিলা যাচ্ছে। সব ফুটেজ দেখার পর ও কোনো ক্লু পাওয়া যায়নি। সবাই হতাশ। ওর কাছে কি ফোন ছিল? থাকলে ফোনের লাস্ট লোকেশন কোথায়? ম্যাম এর বাসা। মানে? আর বাসার সামনে ফোন পাওয়া যায়। ওহ ড্যাম ইট। ম্যাম আমি কিছু পেয়েছি। কি? ম্যাম এই ফুটেজে এই যে কালো ভ্যানটা আছে এটা কমন। এই ভ্যানটা এই ফুটেজে দেখা যাচ্ছে, কিন্তু পরের ভ্যানটা ফিরে আসেনি। কিন্তু সামনে তো কোনো রাস্তা নেই, তাহলে ভ্যানটা কই গেল? এছাড়া এরকম ভ্যান এখানকার কারো কাছে নেই। গুড, এই ভ্যানের খোঁজ নাও। কে হতে পারে সে? অন্যদিকে নাবিলা চোখ মেলে তাকায়। তার মাথাটা কেমন যেন ব্যথা করছে। সে উঠে দেখে একটা ভুতুড়ে রুমে আছে সে, একটা খাটে শুয়ে। তার হাত পা বাঁধা আছে। তার ডান পাশ থেকে একটা সুন্দর গিটারের সুর আসছে। সে ডান দিকে ফিরে দেখে একটা যুবক উল্টো দিকে ঘুরে গিটার বাজাচ্ছে। কে তুমি? আমি এখানে কেন? ওপাশ থেকে কোনো আওয়াজ আসে না। সে আবারও বলে, কিন্তু কোনো আওয়াজ আসে না। এবার একটু জোরে বলে, চুপ, একদম চুপ, আমাকে আমার কাজ করতে দে। নাবিলা চুপ হয়ে যায়। সে ভয় পেতে থাকে। লোকটা গিটার ছেড়ে দেয়। সে উঠে আসে নাবিলার সামনে। সামনে এসে বলে, বল কি বলবি? প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি আম্মুর কাছে যাব। নাবিলাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে চাকু দিয়ে ওর শরীরের কাপড় কাটতে থাকে, যার ফলে ওর শরীরের কিছু কিছু জায়গায় কেটে যায়। নাবিলা আর্তনাদ করতে থাকে, কিন্তু লোকটা এসব মাথায় না নিয়ে তার কাজ সম্পন্ন করে। সে নির্মমভাবে তাকেও হত্যা করে। গুড, কোথায় সে? ম্যাম এদিকে আসুন। এই যে বল, তুই এই মেয়েদের কেন মেরে ফেললি বল? ম্যাম আমি কিছু করিনি, বিশ্বাস করুন আমি এইসব করিনি। বলি না, এই ওকে 3rd ডিগ্রি দে। ইয়েস ম্যান, বলো কেন মেয়েদেরকে মেরে ফেললি বল। ম্যাম আমি মারিনি, ম্যাম আমি মারিনি। অজ্ঞান হয়ে যায়। এর জ্ঞান ফেরাও। আবির ছেলেটির গায়ে পানি ফেলে দেয়। ছেলেটি জেগে যায়। সে বলে, ম্যাম আমি কিচ্ছু করিনি। তাহলে এগুলা কি? ম্যাম আমি তাকে কেন খুন করব? আমি তো তাকে ভালোবাসি। কি? ম্যাম আমি তাকে ভালোবাসি, তাই তাকে ফলো করি, কিন্তু তাকে বলা হয়নি। কিন্তু যেদিন ও হারিয়ে যায় সেদিন আমি তাকে প্রপোজ করি, কিন্তু ও অ্যাকসেপ্ট করে না। আমি মন খারাপ করে চলে আসি। আর গাড়িটা? ম্যাম আমি এই গাড়ি ভাড়া নেই, আর তাই এলাকায় আমার এক আত্মীয় থাকে, তাই ওইখানে যাই, কারণ আমার আজকে লন্ডনের ফ্লাইট। তোর নাম কি? নাফিস ম্যাম। ওকে ছেড়ে দাও। ম্যাম ও মিথ্যে বলছে, আর একটু মারলে সব সত্য সামনে চলে আসবে। ওকে ছেড়ে দাও, ও সত্য বলছে। ম্যাম জাস্ট ডু ইট। জি। ছেলেটিকে ছেড়ে দেওয়া হয় আর বলা হয় শহর ছেড়ে যেন না যায়। ও খুন করেনি। ঠিক বলেছি, ওর চোখ বলছে সত্য। ম্যাম একটা লাশ পাওয়া গেছে। কি, কোথায়? বাজারে। মেয়েটিকে নির্মমভাবে হত্যা করে আসছে, কিন্তু এটা নাবিলা না অন্য মেয়ে। এর সম্পর্কে খোঁজ লাগাও। খোঁজ নিয়ে জানা যায় নুসরাত 7 দিন আগে থেকে নিখোঁজ। পুলিশ স্টেশনে রিপোর্ট করা হয়েছে। গাইজ, লুক এট দ্য বোর্ড। সবাই বোর্ডে তাকায়। সবাই দেখতে পায় বোর্ডে লেখা আছে সকল ভিকটিমের নাম আর লাশ পাওয়ার স্থান আর তাদের বাসার ঠিকানা। দেখো, এই যে মেয়েরা খুন হয়েছে, নুজাইফা, নুসরাত, নামিরা, নূরজাহান, নওশিন এবং নুজাইজা। এখানে নাবিলা এখনো নিখোঁজ। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী এখানে নুসরাতকে মারার 7 দিন পর, নামিরাকে 7 দিন পর, নূরজাহানকে 5 দিন পর, নওশিনকে 8 দিন পর, নুজাইফাকে 1 দিন পর তাদের লাশ পাওয়া যায়। সেই হিসেবে এখন থেকে প্রায় 1 মাস পর্যন্ত 5টা খুন হয়েছে, আর আমার মতে এটা 6টা হবে। কিন্তু ম্যাম আপনি কিভাবে বুঝলেন যে খুন 6টা হবে? নাবিলাকে তো এখনো পাওয়া যায়নি, আর তাকে যে ওই সাইকোই কিডন্যাপ করেছে এরকম তো কিছু জানা যায়নি। ঠিক, কিন্তু আমার মন বলছে এটা
আমাদের কাছে কোনো ক্লু নেই যে ওকে ধরতে পারবো, আর ধরতে পারলে আমরা নাবিলাকে বাঁচাতে পারবো না। কিন্তু কেন ম্যাম, আমরা কেন বাঁচাতে পারবো না? কারণ দেখো, যে সময় কিডন্যাপ হয় তার ঠিক 4-5 ঘন্টা পর তাদের হত্যা করা হয়, আর যখন তার মন চায় তখন লাশ ফেলে দেয়, দিন পর লাশটাকে ফেলে দেওয়া হয়। সুতরাং আমাদের প্রথম টার্গেট এরা যেখান থেকে নিখোঁজ হয় সেখান থেকে 4-5 ঘন্টার মধ্যে কোথায় পাওয়া যায়। কিন্তু এরকম তো অনেক জায়গা আছে, আমরা কিভাবে বুঝবো? ম্যাম, আমরা যদি এইরকম করি যে তারা যেখান থেকে নিখোঁজ তার থেকে 4 থেকে 5 ঘন্টার যাওয়া যায় এইরকম একটা কমন জায়গা, কারণ খুনি একটা জায়গায় খুন করেছে আর কোথাও না, তাই একটা কমন জায়গা খুঁজতে হবে। রাইট, আমি এটাই বলতাম। আর দেখো ম্যাম, এখানে সব মেয়েদের মধ্যে একটা জিনিস কমন আছে। কি? নেম মানে নাম, তাদের নামের প্রথম লেটার হলো এন বা ন। এটা একটা পয়েন্ট। তার এই না তো এই খুনি এন নামের মেয়েদেরকে টার্গেট করছে? হতে পারে। ম্যাম, নওশিনের বাবা মা একটা চিঠি পেয়েছে। কোথায় চিঠিটা? পুলিশ স্টেশনে, আমি আনার ব্যবস্থা করছি। গুড। শোনো তাহলে, তোমরা খোঁজ নেও লোকেশন এর আর সিসিটিভি ফুটেজ বারবার চেক করো, আর দেখো বাকি মেয়েদের কাছে কোনো লেটার আসছে নাকি। ম্যাম, এই যে লেটার। এটা একটা লাভ লেটার। আইভি পুরোটা পড়ে, তার মাথা ঘুরাতে থাকে। তার মনে হচ্ছে এই চিঠি, এই হাতের লেখা ওর চেনা, কিন্তু কোথায় দেখেছে মনে পড়ছে না। সে চিঠিটা ফেলে দিয়ে মাথায় হাত দেয়। ম্যাম, কি হয়েছে? আমি ঠিক আছি ম্যাম, এটা একটা লাভ লেটার, কিন্তু শেষে এটা কি লেখা? আমাকে গেলি ভুলে, ছেড়ে গেলি চলে, কেউ তোকে ভালোবাসবে নাইকো, আমি হয়ে যাইব সাইকো। এটা ফরেনসিকে পাঠাও। ম্যাম, এরকম চিঠি বাকি মেয়েদের কাছে পাওয়া গেছে। মেয়েদের কি বয়ফ্রেন্ড আছে? জি ম্যাম, আছে, আমি তাদের ডেকেছি। কোথায়? ডাকো তাদের ছেলেদের সামনে। এই বল, তোরা কি এই চিঠি লিখেছিস? ছেলেরা বলে না ম্যাম, আর এই যুগে কেউ চিঠি লেখে? আচ্ছা যা তোরা, কিন্তু শহর ছেড়ে যাবি না কেউ, যা। তাহলে ম্যাম, এই চিঠিগুলো এই সাইকো দিয়েছে। তোমরা ইনভেস্টিগেট করো, আমার মাথা ঘুরছে, আমি বাসায় যাই। বলে আইভি চলে গেল। বাকিরা কিছু কাজ করে বাসায় চলে গেল। আইভি বাসায় বসে ভাবছে সেই চিঠি কোথায় যেন দেখেছে। কোথায়? সে তার মাথায় থাকা সিলির দিকে হাত দেয় আর ভাবতে থাকে আজ থেকে প্রায় 1 বছর আগে আইভির অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে ওর কিছু স্মৃতি হারিয়ে যায়। আইভি অনেক ট্রাই করে কিন্তু মনে করতে পারে না। এইভাবে রাত কেটে যায়। পরের দিন সকালবেলা। তোমরা কেউ কিছু পেলে? ম্যাম, আমি পেয়েছি। কি? ম্যাম দেখুন, এই যে এদের বাসার ঠিকানা, ভিকটিমদের বাসার ঠিকানা। এদের বাসার ঠিকানা আমি ম্যাপে দেখি আর দেখতে পাই। যদি এদের ঠিকানাকে 1 বিন্দু দূরে সরলরেখা দেখি তাহলে একটা এন তৈরি হয়। আইভি সহ বাকি সবাই অবাক। তাহলে কি এই সাইকো আমাদের চ্যালেঞ্জ দিচ্ছে? ম্যাম, ফরেনসিক রিপোর্ট আসছে, একটা শকিং নিউজ আছে। কি? ম্যাম, এই যে চিঠিটায় রক্ত আছে, এটা ভিক্টিমদের কারণ না, আর এটা আমাদের সেলের কোনো অপরাধীর সাথে ম্যাচও করে না। আর সব চিঠিতে একই লোকের রক্ত আছে, মানে এই চিঠিটাও একই ব্যক্তি দিয়েছে আর খুনও একই ব্যক্তি করেছে হয়তো। রাইট। আর কিছু? এই চিঠিটার পেজটা অনেক ইউনিক। এই পেজের মধ্যে একটা লেখা আছে। কি সেটা? মায়া একটা চিঠিকে পানিতে ভেজায়, পরে সবুজ লাইট দেয় আর একটা লেখা ভেসে ওঠে। লেখাটা ছিল, পারলে আমাকে খুঁজে বের করো, আমি জানি তুমি পারবে না, এন। মানে কি? এ আমাদেরকে চ্যালেঞ্জ করছে, কিন্তু এই এন কে? একটা ক্লু পাওয়া গেছে। কি? এই যে ম্যাম, নূরজাহানের স্কুলের ফুটেজ দেখা যাচ্ছে। একটা ফুচকাওয়ালাকে এই যে ফেস দেখুন, আবার ঠিক একেই নুসরাত, মুজাইফা সহ বাকি সবাই ফুটেজ দেখা যাচ্ছে, কিন্তু আলাদা আলাদা ছদ্মবেশে। যেমন এখানে আইসক্রিম বিক্রেতা, আবার ফুল বিক্রেতা ইত্যাদি। একে খুঁজে বের করো ইমিডিয়েটলি।
আমি রিমকে বলছি, ও খুঁজছে। গুড। কিছুক্ষণ পর, ম্যাম ওকে পাওয়া গিয়েছে অন্য একটা স্কুলের সামনে, ওকে ধরতে পুলিশ পাঠানো হয়েছে। কিছুক্ষণ পর ওকে ধরে আনা হয়। বলো, কেন এই মেয়েদেরকে নির্মমভাবে খুন করলি? ম্যাম, আমাকে ধরে এনেছেন কেন? আমি কি করেছি? ব্যাস শুরু হয়ে যায় থার্ড ডিগ্রি। কিছুক্ষণ পর, এখন বল, তুই কেন ওই মেয়েদেরকে মারলি? ম্যাম, কি বলছেন আপনি? আমি কিছুই বুঝতে পারছি না। আদর যত্ন মনে হয় কম হয়ে গেছে, আর একটু খাঁটি যত্ন কর। এইভাবে সমাপ্ত হয় দিনটা। পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে প্রবেশ করছে। পরনে ঢিলাঢালা সবুজ শার্ট আর একটা পাতলা প্যান্ট। সে হাঁটতে হাঁটতে কলেজে প্রবেশ করে। সবাই ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে, কারণ এর মতো খ্যাতকে আজ প্রথম দেখা যাচ্ছে ভার্সিটিতে। ছেলেটি হাঁটছে, হাঁটতে হাঁটতে একটা ছেলেকে জিজ্ঞেস করে, প্রিন্সিপালের রুম কোথায়? এই যে ভাই, প্রিন্সিপালের রুম কোন দিকে? ওই যে ওইদিকে। ধন্যবাদ। পরে শাহাদাত চলে যায় প্রিন্সিপালের রুমে। কিছুক্ষণ পর সে চলে আসে সিএসই থার্ড ইয়ারের ক্লাসে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। শাহাদাত ভিতরে আসে। পুরো ক্লাসরুম একবার চোখ বুলিয়ে নেয়। সে দেখে সবাই কেমন করে যেন তাকিয়ে আছে। সে এইসব পাত্তা দেয় না। সে পিছনে গিয়ে বসে। তোমাকে তো চিনলাম না, নতুন নাকি? তোমার পরিচয় কি? স্যার, আমার নাম শাহাদাত। আমার বাবা একজন ছোটখাটো বিজনেসম্যান। বসো আর ভালোভাবে পড়ালেখা করো। আর সামিয়া, ওকে আগের নোটগুলো দিয়ে দিও। জি স্যার তার পড়ানো শুরু করেন। ক্লাস শেষে শাহাদাত সামিয়ার কাছে নোট চাইতে যায়। এক্সকিউজ মি, আপু আপনার নোটটা কি দেওয়া যাবে? সামিয়া আশেপাশে তাকিয়ে আবারও হাঁটা দিল। এই যে আপু। কি আমাকে বলছো? হ্যাঁ, কখন থেকে ডাকছি। কাকে? আমাকে? আপু আপনার নোটটা দেওয়া যাবে? কে আপু? কার আপু? কেন আপনি? ওই, আমি তোর কোন জন্মের আপু? মানে, মানুষ তো একবারই জন্ম নেয়, তাই আপনি আমার এই জন্মের আপু। ওই, তোরে তো আমি খায়ালামু, আর একবার আপু বললে। আরে আল্লাহ, এ কোন রাক্ষসের হাতে পড়লাম। তাহলে আন্টি ভুল হয়ে গেছে, আমাকে কি নোটটা দেওয়া যাবে? তোরে তো আমি দেখা নিমু। তাহলে আপনার ফোনটা কি একটু দেওয়া যাবে? কেন? একটু দেন না। এই যে। শাহাদাত তার একটা সেলফি তোলে। কি করছো এটা? এই যে পিক তুলে দিলাম, যত ইচ্ছে দেখেন। এখন আমাকে কি নোটটা দেওয়া যাবে? সামিয়া এবারে হেসে দেয়। দিতে পারি, যদি তুমি আমাকে তোমার বন্ধু বানাও। বন্ধু তো হওয়াই যায়। লেটস ফ্রেন্ডস। তুমি করে বলতে হবে। এই নাও তোমার নোট। ধন্যবাদ। শাহাদাত চলে যাচ্ছিল। এই নাম্বারটা দিয়ে যাও। ও সরি, 01966। কল দিব। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। এদিকে বাংলাদেশ প্রতিদিন একদিনে 10 জন মেয়ে আত্মহত্যা করেছে। তাদের সবার বয়স 14 থেকে 16। তারা সবাই প্রেগনেন্ট ছিল। খবরের কাগজ পড়ছিল সাকিব, তখনই তার ফোনে কল আসে। আসসালামু আলাইকুম। ইয়েস স্যার। সাকিব ফ্রেশ হতে চলে যায়। সাকিব হলো ডিজিএফআই এর একজন মেম্বার। সাকিব অফিসে চলে যায়। সাকিব, তোমাকে এখানে কেন ডাকা হয়েছে জানো? হয়তো একদিনে 10 জন মেয়ের আত্মহত্যার কেস সলভ করার জন্য। শোনো সাকিব, এই যে মেয়েগুলো আত্মহত্যা করেছে, আসলে এরা আত্মহত্যা করেনি, তাদেরকে খুন করা হয়েছে। কিভাবে? শোনো, এই মেয়েদের ফোনে একটা ভিডিও পাওয়া গিয়েছে যেখানে এদের বয়ফ্রেন্ডের সাথে বেড শেয়ারের ভিডিও ছিল। ব্ল্যাকমেল করা হয়, পরে তাদেরকে আত্মহত্যা করতে করা হয়। কিন্তু আমাকে এখানে কেন ডাকা? সাইবার সেলের হ্যাকাররা কি করছে? সমস্যা তো এখানেই, যখন পুলিশ এটা জানতে পারে তারা হ্যাকারকে ধরার চেষ্টা করে, কিন্তু পারে না। হ্যাকার পুলিশের সাইবার সেলের সকল সিস্টেম হ্যাক করে ডিসেবল করে দিয়েছে এবং আর সকল পুলিশের স্যালারি সহ ব্যাংকে থাকা সকল টাকা নিয়ে নিয়েছে। যখন আমাদের সাইবার সেল এটা আটকানোর চেষ্টা করে, তখন আমাদেরটাও প্রায় হ্যাক হয়ে গিয়েছিল, কিন্তু আফসানা এটা আটকায়। তারপর? এখন এটা জাস্ট শুরু। হ্যাকার যখন হ্যাক করছিল এইসব কিছু, তখন আমাদেরকে চ্যালেঞ্জ করেছে যে আমরা কখনো
তাকে ধরতে পারবো না। সে এভাবেই মেয়েদেরকে হত্যা করতে থাকবে। এখন আমি কি করব? তোমাকে এখন একটা টিম দেওয়া হবে। তুমি তোমার হ্যাকিং সিল্ক তার বুদ্ধি দিয়ে ওই হ্যাকারকে ট্র্যাক করো প্লিজ। ওকে স্যার, আমি এখন থেকে কাজ শুরু করতে চাই। অফিসার কামিন, এটা তোমার টিম। ইয়েস স্যার। অফিসার্স, এখন পরিচয় হওয়ার সময় নেই, তোমরা কাজ শুরু করো। তোমাদের ফার্স্ট কাজ হলো সকল তথ্য একত্র করে একটা ফাইল তৈরি করা, তারপর আইপি অ্যাড্রেস দিয়ে তাকে লোকেট করা, আর বাকি যা ইনফরমেশন কালেক্ট করা যায় করো। ইয়েস স্যার। সবার প্রোফাইল চেক করতে থাকে সাকিবের গ্রুপের। মোট সদস্য 6 জন, সে নিয়ে 7 জন। আফসানা, সাইফ, জুনাইদ, মীরা, রাজ, আখি, এরা সবাই হ্যাকার এবং আলাদা আলাদা ডিপার্টমেন্টে কাজ করছে ও বিভিন্ন মিশনও কমপ্লিট করছে। যাই হোক, 1 ঘন্টা পর কি কি ইনফরমেশন কালেক্ট করছো? স্যার, সকল ভিকটিমের ফোনে একটা ভিডিও পাওয়া গিয়েছে। কারোরটা তার ফোনের ভিডিও, কারোরটা বা তার ওয়াশরুমের লুকানো হিডেন ক্যামেরার ফুটেজ। স্যার, এখানে সকল মেয়েদের ফেসবুক আইডি চেক করলাম। এখানে সবার আইডিতে একটা আইডি আছে যার কথাবার্তা সেম। এখানে সকল মেয়েদের কাছে আলাদা আলাদা আইডি থেকে মেসেজ আসছে, কিন্তু লেখা প্রায় সেম সব। আইডি থেকে কিছুদিন কথা বলার পর একটা কমন প্রশ্ন করা হয়েছে। কি সেটা? তুমি কি আমার জন্য জান দিতে পারবে? হোয়াট মানে কি? জি স্যার, এটাই লেখা। মেয়েদের উত্তর কি? সবার উত্তর না। আচ্ছা, মেয়েদের রুমে তো হিডেন ক্যামেরা পাওয়া গেছে, সেটার কি হলো? সেটা কিভাবে আসলো? জুনায়েদ খুঁজে নিচ্ছে। স্যার, আইপি অ্যাড্রেস দিয়ে লোকেশন বার করতে পেরেছি। কি? কোথায়? ঢাকা ধানমন্ডি। এখনই ফোর্স পাঠানোর ব্যবস্থা করছি। সাকিবের ফোনে একটা কল আসে, কিন্তু স্ক্রিনে কোনো নাম্বার নেই। সে কল রিসিভ করে। ওপাশ থেকে মেকানিক্যাল ভয়েসে কণ্ঠ ভেসে আসে। কি সাকিব সাহেব, আমাকে কি খুঁজে বের করতে পারছেন? তোকে পাবো কেন রে? তুই তো একটা কুত্তা। তোকে খুঁজে পাওয়া ব্যাপার। সাহস থাকলে যেখানে আছিস ওখানেই থাক। কেন রে, তুই কি কুত্তা পালক নাকি? আমি কে সেটা সামনে আয় দেখাবো। আরে চিল্লাস কেন? কানের পর্দা তো ফাইটা যাইব। সামনে আয়, তোর কানের পর্দার সাথে আর কি কি ফাটে দেখবি খালি। কুল কুল, একবার রিফ্রেশ কর কম্পিউটার। মানে? আরে রিফ্রেশ কর না। আফসানা, রিফ্রেশ করো। আফসানা রিফ্রেশ করতেই লোকেশন বান্দরবান। আবারও রিফ্রেশ করলে সিলেক্ট। স্যার, ও অনেক শক্তিশালী, ভিপিএন ব্যবহার করেছে। ওকে ট্র্যাক করা সম্ভব হচ্ছে না। আয়, ড্যাম ইট। হ্যাকার খুব শিগগিরই দেখা হবে বলে কল কেটে দেয়। আফসানা সহ বাকিরা অনেক ট্রাই করলো ট্র্যাক করার, কিন্তু পারে না। অন্যদিকে আইভি অফিসে আসে, সবাইকে ডাকে। ও রহিম, কি কিছু বলছে? না ম্যাম, ও বারবার একথা বলছে। ওই মেয়েকে খুন করেনি। আচ্ছা, চল ওর কাছে। জি ম্যাম। ছেলেটার কাছে যাওয়া হয়। কি রে, বলবি এখন নাকি আর আদর যত্ন করব? ম্যাম, আমাকে মাফ করে দিন। আমি বলেছি তো আমি কিছু করিনি। তাহলে কেন তুই আলাদা আলাদা ছদ্মবেশে ওই ভিকটিমদের স্কুলে গিয়েছিলি? ম্যাম, এটা আমার ব্যবসা। আমি এইরকমই করি মাঝে মাঝে। আলাদা আলাদা পোশাক পরে আলাদা আলাদা কাজ করি। যেমন ফুচকা বিক্রি, আইসক্রিম বিক্রি, ফুল, এগুলো বিক্রি করি। আর ওই স্কুলে 14 ফেব্রুয়ারিতে একটা অনুষ্ঠান ছিল, তাই আমি ফুল বিক্রি করতে যাই। আচ্ছা, তাহলে ম্যাম কি হয়েছে? রহিমকে যে স্কুলের সামনে থেকে উঠিয়ে আনা হয়েছে, ওই স্কুলে নাদিয়া নামে একটা মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। হোয়াট? ম্যাম, আমরা সকল সিসিটিভি ফুটেজ ও মানুষদের সাথে কথা বলেছি। একজন চাওয়ালা বলে সে যখন নাদিয়া তার স্যারের সাথে একটা রিক্সা করে চলে যাচ্ছিল, পরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। দেখছেন ম্যাম, আমি এসব করি নাই, আমাকে ছেড়ে দেন। চুপ, পরে দেখছি তোকে, চল। ম্যাম, নাদিয়ার স্যারকে খুঁজে পাওয়া গেছে। কোথায়? রাস্তার পাশে অজ্ঞান অবস্থায়। কোথায় এখন? হাসপাতালে, মাথায় প্রচন্ড ব্যথা পেয়েছে। কোন রাস্তায় পাওয়া গেছে? স্যারের বাসার সামনের রাস্তায়। ম্যাম, স্যার এর বাসা থেকে 5 ঘন্টা এর মধ্যে যাওয়া যায়। এইরকম একটা কমন জায়গায় আমাদের যেতে হবে।
খুঁজ তাড়াতাড়ি। ম্যাম, একটি শকিং নিউজ। কি? ম্যাম, কে যেন সকল সিসিটিভি ফুটেজ হ্যাক করে ফেলেছে। মানে? আমি বলছি ম্যাম। বল। ম্যাম, আমরা সিসিটিভি ফুটেজে কোনো ক্লু পাই নাই। কেন জানেন? কেন? কারণ এই ফুটেজ আগে থেকে ডিলিট করে দেওয়া। মানে তাহলে আমরা যা দেখলাম তা কি? আসলে ম্যাম, ওইটা ফেক ভিডিও। প্রথমে বুঝতে পারিনি, কিন্তু আমার সন্দেহ হয়, তাই সাইবার সেলকে জানাই বিষয়টা। তারা এই কথা বলল। তার মানে আমরা এখন যেখানে যাচ্ছি সেখানেই এখন ঘুরতেছি। ম্যাম, একটা শকিং নিউজ। কি? কে যেন আমাদের সার্ভার হ্যাক করে কয়েকটা সিসিটিভি ফুটেজ পাঠায় এবং বলে যে আমার রাজত্ব অন্য কেউ হাত বাড়ালে তার পরিণতি খারাপ হবে। কি? আচ্ছা, ফুটেজ কই? এই যে ম্যাম। আইভি সহ সবাই ফুটেজ দেখতে থাকলো। ফুটেজে দেখা যাচ্ছে যে নাদিয়া দৌড়াচ্ছে এবং তার সামনে একটা কালো ভ্যান এসে থামে। একটা কালো পোশাকধারী লোক এসে নাদিয়াকে গাড়িতে ওঠার ইশারা দেয় আর নাদিয়া উঠে যায়। তখন স্যার এসে পড়ে তাদের মাঝে। হাতাহাতি হয়। এক পর্যায়ে স্যার মাটিতে পড়ে যায় মাথায় ব্যথা পাওয়ার কারণে। পরে গাড়িটি সেখান থেকে চলে যায় আর কোনো ফুটেজে গাড়িটিকে দেখা যায়নি। এসব কি হচ্ছে? ম্যাম, আমাদের মনে হয় সাকিব স্যারের সাথে কথা বলা উচিত। আমি ওকে কল করছি, তোমরা ইনভেস্টিগেট করতে থাকো। জি ম্যাম। হ্যালো সাকিব। আসসালামু আলাইকুম। কিরে, কেমন আছস? ওয়ালাইকুম আসসালাম। ভালো না রে, তুই কি খুব বিজি? একটু। কে যেন আমাদের সাইবার সেলের সব কিছু হ্যাক করে ফেলছে। এছাড়া মেয়েদেরকে ব্ল্যাকমেইল করে আত্মহত্যা করতে বাধ্য করছে। ও, তা তুই এই কেস লিভ করছিস? তা কি বলবি বল, কোনো কাজ ছাড়া তো আবার কল দিস না। রে, সময় হয়ে ওঠে না। তা বল, কি বলবি? আসলে 1 মিনিট। হ্যাঁ বলো আফসানা। স্যার, আরো একটা মেয়ে আত্মহত্যা করেছে। কি? দোস্ত, কোনো সমস্যা? আচ্ছা, তুই যা বলার রাতে কফি শপে দেখা করে বলিস। কল কেটে দেয়। কি হচ্ছে এইসব? কেউ মেয়েদেরকে নির্মমভাবে হত্যা করেছে, আবার কেউ ব্ল্যাকমেল করে আত্মহত্যা করাচ্ছে। না, আর নিতে পারছি না। অন্যদিকে ওই আমার ফোন দে। আর ফোন নিয়ে কই যাস? দেব না, আমিও তো একটু দেখি কয়টা মেয়ের সাথে টাঙ্কি মারছো। শাহাদাত ও সামিয়া এখন অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছে। মনে হয় যেন অনেক আগে থেকে একে অপরকে চেনে। আরে আমি কারোর সাথে কথা বলি না। আরে ফোনে কেন লক নেই? আরে ফোনে পার্সোনাল কিছু থাকলে মানুষ লক রাখে। আর এই মেয়েটা কে? কেউ? এটা আমার আদরের বোন রাইসা। ও, ভেরি কিউট অ্যান্ড সুইট। দেখতে হবে না কার বোন? কি রে, তোরা এত তাড়াতাড়ি এখানে? আরে এমনি, আয় বস। কয়টা বাজে দেখ। কেন 9টা? আরে ক্লাস টাইম হয়ে গেছে। কি তাড়াতাড়ি চ। ওরা ক্লাসের সামনে চলে এসে দেখে স্যার লেকচার দিচ্ছে। এখন কি করবি? সেটাই তো। তোরা এমন করতেছিস কেন? আরে এটা একটা বজ্জাত। তুই তো নতুন, তাই জানোস না, এই বেটা দেরি করা পছন্দ করে না। সবকিছু টাইম টু টাইম করতে হবে, নইলে আমরা নাকি গাধা, এই ক্লাসের যোগ্য না। বলতো কেমন না লাগে? ওয়েট, যাওয়ার ব্যবস্থা করছি। কি করবি? দেখতে থাক, বাইটা ধর। শাহাদাত দেখে স্যার বোর্ডের দিকে ফিরে লেকচার দিচ্ছে, তাই এই সুযোগে সে উল্টো হয়ে পিছনের দিকে হাঁটতে থাকে। এই সময় স্যার দেখে ফেলে, তাই শাহাদাত আবারও সোজা হাঁটা শুরু করে। এই যে শাহাদাত, কোথায় যাচ্ছ? আসলে স্যার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। কি সেটা যে অনুমতি না নিয়ে যেতে হবে? স্যার, আসলে সাইকোলজি যে ম্যাম আছে না, সে বলল যে আমি আর সামিয়া রাফসান যেন তার সাথে দেখা করি। কি সাইকো ম্যাম? মানে? কিছু না, তা বাকিরা কোথায়? স্যার, ওরা আগে আগে চলে গেছে। ম্যাম বলছে ওনার কথা বললে আপনি কিছু বলবেন না, আপনি নাকি অনেক ভালো। কি ম্যাম এই কথা বলেছে? জি স্যার। যাও। এটা কি হলো? ওই ম্যাম কখন কথা বললো? আরে কুল কুল। শোন, কালকে যখন বাসায় যাচ্ছিলাম
তখন দেখি স্যার আর ম্যাম পিছু নিচ্ছে, তখন বুঝতে পারি আসল কাহিনী কি, তাই এই প্ল্যান। ও, এই বিষয়টার ঘটনা অনেক দূর। গ্রামীণ ফোনের মতো অনেক দূর। ক্রাশ খাইব না কেন? ম্যাম যা দেখতে পুরাই ক্রাশ। ঠিক বলতেছিস। ওই কি বললি? কি? ওয়েট অপশন, তুই কি ওকে বলতেছিস? আর রাখতেছে কে? আমি কিছু বলি নাই। তুই না? তুই কি বললি? ম্যামকে তোর ভালো লাগে? তোর চোখ আমি তুইলা নিমু যদি অন্য মেয়েদের দিকে তাকাস। আচ্ছা, আমি অন্ধ হয়ে গেলাম। চোখ বন্ধ করলি কেন? তুই তো বললি। আমি কখন বললাম? তুই তো বললি কোনো মেয়ের দিকে তাকাতে না, তুইও তো মেয়ে, তাই না? উফ। তাই তো, চোখ বন্ধ। দোস্ত, আমার হাতটা ধর, আমি ধইরা নিয়ে যাই, নাইলে মাইয়ার সাথে ধাক্কা খাই। উফ, চুপ। আমাকে ছাড়া অন্য মেয়েদের দিকে তাকাবা না। কেন? তাকাবা না মানে তাকাবা না, কারণ পরে বলবো। ওকে। এইভাবে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাস করে বাসায় চলে যায় তারা। অন্যদিকে সাকিব আর আইভি দেখা করে। সাকিব একটা কাজে গাজীপুরের দিকে যায়, সেখানেই আইভি তার সাথে দেখা করতে যায় কফি শপ। বল কি খাবি? না, কিছু খাবো না, যেটা বলার জন্য আসলাম। তা বললে কিভাবে হয়? আচ্ছা, একটা কফির অর্ডার দেই। দে। ওয়েটার, 2টা কফি। আজকে অনেক গরম পড়েছে, বিকালে আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, এখন তো রাত, তারপরও বোঝা যাচ্ছে যে মেঘ আছে, বৃষ্টি পড়তে পারে। এবার বল। আইভি কফির কাপে চুমুক দিয়ে বলতে থাকে, আমাদের কম্পিউটারকে কে যেন হ্যাক করে ফেলেছে। সব বলতে থাকে কি কি হয়েছে। সাকিব সব শুনে বলে, আচ্ছা, যে লেখাটা ছিল সেটার কোনো পিক দিতে পারবি বা স্ক্রিনশট দিতে পারবি? ওয়েট, সিফাত একটা পিক তুলেছিল, ওর কাছে চেয়ে নেই। আইভি সিফাতকে কল দেয়। সিফাত তখন বাসায় এসে গোসল করতে ব্যস্ত। উফ, এই গোসল করার টাইমে কোন ভাঙ্গি কল দেয়? সিফাত তাড়াতাড়ি করে গোসল সেরে এসে দেখে আইভি 7টা মিসড কল দিয়েছে। এই রে ম্যাম, তো যেই রাগী 7টা কল দিয়েছে, একটাও ধরতে পারি নাই। আল্লাহ, কি যে হয়। আবারও রিং বাজে, সাথে সাথে সিফাতের মনটা রিং করে, মানে তার বুকটাও কেঁপে ওঠে। সিফাত কলটা ধরে। হ্যাঁ, হ্যালো ম্যাম। হ্যালো সিফাত, কোনো সমস্যা? ভয় পাইতেছ কেন? না, কিছু না। তাহলে এতক্ষণ কল ধরলে না কেন? আসলে ম্যাম, গোসল করতেছিলাম। শোনো, তোমার কাছে ওই হ্যাকার যে ওয়ার্নিং দিয়েছিল তার পিক আছে না? ওইটা সেন্ড করো তাড়াতাড়ি। জি ম্যাম, দিচ্ছি। দেও। আইভিকে পিকগুলো সেন্ড করে সিফাত। এই নে পিক, দেখ কোনো ক্লু পাস নাকি। দে। সাকিব কিছুক্ষণ দেখলো, পিকটা দেখে তো সে অবাকের চরম সীমানায় পৌঁছে গিয়েছে। হোয়াট? এটা কিভাবে পসিবল? কি হয়েছে? আচ্ছা, তুই তো জানোস আমি এখন কোন কেসের ইনভেস্ট করছি। এটা আমার কেসের আসামি। মানে কি? এটাই তো দেখছি। তুই শিওর? 100%। দেখ এই পিকটা আর এই পিকটা। সাকিব তার ফোন থেকে একটা পিক দেখায় যে তাদের কম্পিউটার যখন হ্যাক হয় তখন এইরকম কিছু কথা লেখা ওঠে, কিন্তু এখানে সাকিব দেখায় যে একটা ওয়াটারমার্ক লোগোর মতো কিছু, যা হয়তো ওই হ্যাকারের চিহ্ন। এই লোগো 2টো পিকে আছে। হোয়াট? হাউ ইজ ইট পসিবল? সেটাই তো বিষয়। না, আমি আর সহ্য করতে পারছি না, এদেরকে ট্রেস করতেই হবে। অনেক রাত হয়ে গেছে, চল তোকে ড্রপ করে দিয়ে আসি। চল। অন্যদিকে শাহাদাত রাস্তা দিয়ে হাঁটছে। রাস্তায় তেমন মানুষ নেই। সে হাঁটতে হাঁটতে একটা হোস্টেলের সামনে আসে। এটা একটা গার্লস হোস্টেল। গার্লস হোস্টেলের সামনে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে দারোয়ান এগিয়ে এসে বলল, কি এখানে কি? হ্যাঁ, কি মতলব এখানে আসা? ও আঙ্কেল, আমাকে চিনেননি? কে তুমি? ও শাহাদাত, আসো। শাহাদাত চলে যায় হোস্টেলের ভিতরে। একটা রুমের সামনে এসে নক করে। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। সে আবারও নক করে। কেউ এসে দরজা খুলে দেয়। শাহাদাতকে দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভাইয়া বলে জড়িয়ে ধরে। শাহাদাতও তাকে জড়িয়ে ধরে। এই পাগলি, স্যার
আমায় ভিতরে কি যাব না নাকি? ওহ সরি, আয়। চলো। আচ্ছা শোনো, কেমন আছিস বল? ভালো না রে, তোকে ছাড়া ভালো লাগে না। তুই কতদিন পর পর আসিস। কি করবো বল, জানিসই তো আমরা কাজে আছি, আর আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। আচ্ছা বল এখন তুই কেমন আছিস? ভাবির সাথে কবে দেখা করাবি? প্রথমে তো আমি তোকে ছাড়া ভালো না, এখন কথা হলো এই যে তোর ভাবি কোথা থেকে আসলো। কি এখনো একটা মেয়ে পাঠাতে পারলি না? কবে আমাকে ভাবি দেখাবি বল? দেখাবো খুব শীঘ্রই। আচ্ছা শোন, খাবার খেয়েছিস? না, তুই? না, চল খেয়ে আসি। শাহাদাত আর রাইসা মিলে একটা রেস্টুরেন্টে যায়, খাবার খায় আর অনেকক্ষণ গল্প করে। পরে হাঁটতে হাঁটতে হোস্টেলের সামনে চলে আসে। শোন, আগামী 15 থেকে 30 দিনে আমি আসবো না। মিশনের নাম দোয়াই করিস। করব। আসি রে। ভাইয়া। রাইসা ভাইয়া বলে এসে শাহাদাতকে জড়িয়ে ধরে আর বলে, ভাইয়া আমার নাম ভয় করছে। কেন রে, কেউ কি কিছু বলেছে? না, আমার এই সাইকোকে নিয়ে ভয় করছে। সাইকোটা আবার আমার কিছু করবে না তো? আরে ভয় পাস না, আমি আছি তো। যা হোস্টেলে যা। রাইসা চোখ মুছে হোস্টেলে চলে যায় আর শাহাদাত হাঁটা দেয় জানা রাস্তায় অজানা মানুষের উদ্দেশ্যে। অন্যদিকে সাকিব আর আইভি দুজন সাকিবের গাড়ি করে যাচ্ছে। আব্দুল্লাহপুর রোডে অনেক জ্যাম, তাই তারা ভাবে যে ভিতর দিয়ে যাবে, তাই তারা আশুলিয়া রোডটা ধরে চলতে থাকে। হঠাৎ একটা গুলির শব্দ শুনতে পায়, সাথে সাথে আরো কিছু গুলির শব্দ শুনে তারা গাড়ি পার্ক করে। শব্দের উৎস খুঁজতে থাকে। আইভি ডাক দিয়ে বলে, সাকিব এই দেখ। কিছুটা জঙ্গলের মতো ভিতরে গাড়ির লাইটের আলো আসছে। তারা তাদের কভার পয়েন্ট থেকে গান বের করে পজিশন নিয়ে সামনে যেতে থাকে। সামনে গিয়ে দেখে কিছু লোকদের ধরে হাত বাঁধছে এবং কিছু লোক খেয়ে মারা গেছে। দেখে বোঝা যাচ্ছে যে এরা ড্রাগ ব্যবসায়ী। এরা ড্রাগগুলো চেক করে এবং পরে একটা ট্রাকের গেট খুলে দেখে মেয়েগুলো সব আছে কিনা। সব চেক করে বন্ধ করে দেয়। আইভি বলে, আচ্ছা আমি এক কাজ করে তাদের ডিস্ট্রেক্ট করি, তুই পুলিশকে কল কর। না, আমি যাচ্ছি, তুই কল কর বলে সে এগোতে থাকে এবং সামনে এসে ফায়ার করে দেয়। তাদের সাথে ফাইট করতে থাকে, কিন্তু ওরা সংখ্যায় বেশি হওয়ায় টিকতে পারে না, ধরা পড়ে যায়। বাকিদের সাথে তাকেও বেঁধে রাখা হয়। কিছুক্ষণ পর আইভিকে ধরে আনা হয়। তাদের লিডার সামনে এসে বলতে থাকে, আমাকে ধরা এতটা সহজ না, বুঝলি সিআইডি? কিন্তু এটা বুঝলাম না, তোরা জানলি কিভাবে যে আমরা এখানে ড্রাগস আর মেয়েদের সাপ্লাই দিব? বলবো না। বল। সামিয়া তুই? আইভির আপু তুমি? অন্ধকার থাকায় তারা একে অপরকে প্রথমে দেখতে পায়নি, কিন্তু পরে দেখে দুজনেই শক। কিরে, তোরা একে অপরকে চিনিস না নাকি? একসাথে মিশন এসে এমন ভাব করছে যেন আগে থেকে জানতো না তারা। হঠাৎ বৃষ্টি শুরু হয়। ওই ওদেরকে গাড়িতে তোল আর আস্তানায় চল। গাড়িতে। কিরে সামিয়া, তুই এখানে কেন? আর এরা কারা? আসলে আপু, আমি তো একজন সিআইডি অফিসার, এটা তো তুমি জানো। আমি এখানে একটা সিক্রেট মিশনে আসি। আমার কাজ ছিল একটা নারী পাচারকারী এবং ড্রাগ সাপ্লাইয়ার্সদেরকে ধরার। কে যেন আমাদেরকে খবর দেয় যে এখানে নারী পাচার হবে, তাই আমরা এখানে আসি অ্যাটাক করতে। প্রথমে আমরা সফল হলেও পরে দেখি এটা ওদের ট্র্যাপ। আমাদেরকে ওদের কাছে সবকিছু লিক করে দিয়েছে, তাই আমরা ধরা পড়ে যাই। কিন্তু তুমি এখানে কেন? পরে বলবো। বাকিরা চুপচাপ তাদের কথা শুনল। এখন এখান থেকে বের হব কিভাবে? আমি আসার আগে সিফাতকে সব জানিয়ে দিয়েছি, ও ফোর্স নিয়ে আসছে। কিন্তু ওরা তো আমাদের ফোন নিয়ে গেছে, আর আমরাও তো এখন ওখানে নেই। ওরা আমাদের কিভাবে ট্র্যাক করবে? সবার মুখে চিন্তার ছাপ। হঠাৎ গাড়ি কষে ব্রেক মারে। কি হয়েছে, এত জোরে ব্রেক করলি কে? সামনে দেখুন। লিডার সামনে দেখে একটা ছেলে ছাতা নিয়ে বাইকের ওপর বসে আছে, পা তুলে। সে নিচে নেমে আসে, বাকিরাও নেমে আসে। এই মাতাল মদ খেয়ে মাতলামো করার জায়গা পেলি না, রাস্তার মাঝখানে এসে বসে পড়লি। ভালোই বলছি চলে যা। আগন্তুক কোনো রেসপন্স করে না। ওই যা তো, ওর নাটটা টাইট করে দিয়ে আয়।
অন্যদিকে আইভিরা গাড়ির ভিতর থেকে বোঝার চেষ্টা করছে যে কেন গাড়ি থামানো হলো। লিডারের কথা মতো একটা ছেলে হাতে রামদা নিয়ে এগিয়ে যায়। ঠাস করে একটা গুলির শব্দ। লিডার সহ বাকিরা চমকে যায়। সামনে তাকিয়ে দেখে ছেলেটির নিথর দেহ মাটিতে পড়ে আছে আর আগন্তুকের হাতে একটা 9mm এর পিস্তল। ওরা সবাই গান হাতে নিয়ে প্রস্তুতি নেয়। আইভিরা ভাবছে কি হচ্ছে বাইরে, ওরা কাদের সাথে গোলাগুলি করছে। তুই কে, কি চাস আমাদের কাছ থেকে? আগন্তুক এবার হাসে, উচ্চস্বরে হাসে, যার ফলে হুডিটা খুলে যায় এবং তারা দেখতে পায় যে একটা জোকার মাস্ক পরা লোক তাদের সামনে দাঁড়িয়ে হাসছে। হাসছিস কেন? আমি কি হাসির কথা বলেছি? দেখ আমরা কতজন এখানে, আর তুই মাত্র একা। আরো শব্দ করে হাসে আগন্তুক। লিডার সহ বাকি সবার মনে এখন ভয় ঢুকে গেছে। কে এতগুলো গান হাতে থাকা মানুষের সামনে হাসছে? এর দুটো কারণ হতে পারে। এক, সে হয়তো পাগল, না হলে কোনো রহস্যময় আগন্তুক যার আগমনে বয়ে যাবে রক্তের বন্যা। আইভিরা একটা উচ্চস্বরে হাসির আওয়াজ শুনতে পায়। কেউ একজন উচ্চস্বরে হাসছে। কিন্তু কে? এই বল তুই কি চাস? লিডার ভয় পেয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই নিখুঁত নিশানা স্নাইপারদের হাতে গুলি খেয়ে লুটিয়ে পড়ে ওখানে থাকা সবার লাশ, শুধু লিডার বাদে। লিডার কিছু বুঝে উঠতে পারার আগেই সব হয়ে গেল। সব যখন বুঝতে পারলো, সে দৌড়ে গিয়ে আগন্তুকের পায়ে পড়ে যায় আর বলতে থাকে, ভাই ভাই আমাদের মাফ করে দেন ভাই, আমাকে ছেড়ে দেন ভাই। লিডার গিয়ে সকল ট্রাকের গেট খুলে দেয় আর সবার হাতের বাঁধনো। আইভি দেখতে পায় একটা লম্বা ছেলে দাঁড়িয়ে আছে, হাইট আনুমানিক 5-10 বা তার বেশি, পরনে কালো লেদার হুডি, মুখে জোকার মাস্ক। সবাই সেই দিকে তাকায় এবং একই দৃশ্য দেখতে পায়। আগন্তুক কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে তাদের কিছু বলার সুযোগ না দিয়ে বাইক নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর পুলিশ আসে, মেয়েদেরকে ও আইভিদের সেভ করে তাদেরকে তাদের গন্তব্যতে পৌঁছে দেয়। আইভি বাসায় এসে ফ্রেশ হতে চলে যায়। শাওয়ারের নিচে সে ভাবতে থাকে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা। এইরকম ভাবেই ভাবছে আরো দুজন, তারা হলো সাকিব আর সামিয়া। পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠের এক প্রান্তে একটি মেহগনি গাছের নিচে বসে আছে সামিয়া আর ভাবছে কালকের কথা। কিছুক্ষণ পর রাফসান আসলো। কিরে, কালকের কথা ভাবছিস? কালকে কে আমাদেরকে সাহায্য করলো? কে সেই আগন্তুক? আমারও একই প্রশ্ন, কে সে? আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছিস? কি? ওই আগন্তুক কিন্তু একটা জোকার মাস্ক পরা ছিল আর একটা লেদারের হুডি। তোর কি মনে হয় কে হতে পারে সে? মনে হয় কোনো গ্যাংস্টার। না, আমার তো তা মনে হয় না। কেন? আচ্ছা, তুই কি লক্ষ্য করেছিস ওর মুখে কোনো সিগারেট ছিল না? কোনো গ্যাংস্টার সিগারেট খাবে না, এটা আমার পক্ষে বিশ্বাস করা কষ্টকর। ঠিক, কিন্তু কেন? আই থিঙ্ক সে আমাদের মধ্যে কেউ। মানে কোন পুলিশ? পুলিশ না, কিন্তু আমাদের মধ্যে কেউ। কেন? পুলিশ বা সিআইডি হতে পারে না? কিন্তু দেখ, পুলিশ বা সিআইডি যেই হোক তারা কিন্তু সিগারেট খায়। যেমন দেখ, আমিও সিগারেট খাই, আরও অনেকে খায়। তা তো ঠিক, তাহলে কে? রাফসান কিছুক্ষণ চুপ থেকে বলল, আর্মি হতে পারে। কি? কিন্তু তোর কেন এটা মনে হলো? কারণ দেখ, আর্মিদের যে কঠোর ট্রেনিং দেওয়া হয় এই সকল খারাপ অভ্যাস থেকে তাদের দূরে থাকতে হয়। তার মানে ওই আগন্তুক কোনো আর্মি? ওয়েট 1 মিনিট, স্যার আমাকে বলেছিল যে আমাদের যে কেসটা দেওয়া হচ্ছে সেই কেসটা আর্মিকেও দেওয়া হচ্ছে সলভ করার জন্য। এক্স্যাক্টলি, আমি এটাই বলছি। কিন্তু আমাদের কে যে ইনফরমেশন দিচ্ছে সে কে, আর কেনই বা ইনফরমেশন দিল, তাও আবার আমার পার্সোনাল নাম্বারে, এই যেটা শুধু কিছু মানুষই জানে। আমার মনে হয় ওই আগন্তুকই তোকে মেসেজটা দিচ্ছে। উফ, ভাবতে পারছি না, আমার মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে। তা পারবে কিভাবে? শুধু খাইতে পারো আর প্রেম করতে পারো। কি বললি? আমি শুধুমাত্র খাই খাই করি, আর প্রেম কখন করলাম? সত্যই তো বললাম। আর তুই তো সাদাতের সাথে টাঙ্কি মারতাছস, কি মনে করছো আমি কিছু দেখি না? হ্যাঁ, মজলস, আমি আবার কখন কি করলাম? সত্যি? হ্যাঁ না মানে রাহা নেই যাতা, তার পাই আছে।
সামিয়া লজ্জা পেয়ে মাথা লুকায় নিজের কোলে। রাফসান কিছু বলতে যাবে তখন শাহাদাতের আগমন। কারা যাইতেছে না রাফু? সামিয়া মাথা উঁচু করে দেখে শাহাদাত আসছে। সামিয়া তো প্রেমে হাবুডুবু খাচ্ছে। কার প্রেমে পড়েছিস সামিয়া? কিরে সামিয়া, কার প্রেমে পড়লি? কিরে কিছু বুঝো না? মানে? রাফসান কিছু বলতে যাবে তাকে থামিয়ে সামিয়া বলল, আরে কিছু না, ক্লাসের সময় হয়ে গেছে, দেরি হলে আবার স্যার গাধার পিঠে চড়িয়ে দেবে। চল। তারা ক্লাসের দিকে হাঁটা দেয়। ক্লাসে এসে দেখে স্যার এখনো আসেনি। তারা সামনের বেঞ্চ ফাঁকা দেখে সামনে বসে পড়ল। কিছুক্ষণ পর স্যার আসলো, এসে ক্লাস শুরু করে দিল। সবাই ক্লাস করছে, শাহাদাত বাইরে তাকিয়ে আছে। হঠাৎ সে অনুভব করলো কেউ চিৎকার করে তাকে জড়িয়ে ধরেছে। সে ডানে ফিরে দেখে সামিয়া ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরেছে। সামনে তাকিয়ে দেখে একটা তেলাপোকা। তার আর বুঝতে বাকি রইল না সে কেন চিৎকার করলো। সে আশেপাশে তাকিয়ে দেখে সবাই হাসছে আর ফ্রিতে মজা নিচ্ছে। স্যার বলল, সাইলেন্ট, সবাই চুপ। কি হয়েছে সামিয়া? সামিয়া নিজেকে সামলে নিয়ে বলল, স্যার আসলে। শাহাদাত আশেপাশে তাকিয়ে দেখে পুরো ক্লাস হাসিতে মেতে উঠেছে। সে ভাবতে থাকে এরকম একটা ক্লাসে আরশোলা থাকার কথা না। সে আশেপাশে তাকিয়ে দেখে পিছনে রাজ আর তার বন্ধুরা মিলে হাসছে। তার আর বুঝতে বাকি রইল না এটা কে করেছে। সে চুপ থাকলো। স্যার ক্লাস শান্ত করে আবারও ক্লাস নিতে শুরু করলো। সবাই ক্লাস করছে। শাহাদাত আবার ক্লাস না করে অন্যমনস্ক হয়ে বাইরে তাকিয়ে আছে। সে আবারও অনুভব করলো কেউ তাকে চিৎকার করে জড়িয়ে ধরেছে। সে সামনে তাকিয়ে দেখে আরশোলা। তার আর বুঝতে বাকি রইল না কি হয়েছে এখানে। পুরো ক্লাস হাসিতে মেতে আছে। স্যার সবাইকে চুপ করতে বলছে। সাইলেন্ট, সাইলেন্ট। রাফসান দাঁড়িয়ে বলল, স্যার আমার মনে হচ্ছে এইগুলো কেউ ইচ্ছা করে করছে, কারণ এই রকম ঘটনা আগে কখনো ঘটেনি। আর যদি মেনেই নেই এটা কাকতালীয়, তারপরেও একজনের সাথে বারবার হবে না। ঠিক বলেছ। কেউ কি দেখেছে এই কাজ কে করেছে? সবাই চুপ, কেউ কথা বলছে না। শাহাদাত আশেপাশে তাকিয়ে দেখে সবাই চুপ। সবাইকে চুপ থাকতে দেখে রাজরা হাসছে। শাহাদাত এইবার উঠে দাঁড়ায়। স্যার আমি জানি কি করেছে এইসব। বলো কে করেছে? স্যার এগুলো রাজ আর তার বন্ধুরা করেছে। রাজ দাঁড়াও। রাজ আর তার বন্ধুরা সবাই অবাক। যেখানে পুরো ক্লাসের কেউ ওর বিরুদ্ধে কথা বলল না, সেখানে কিনা একটা খ্যাত তাদেরকে ধরিয়ে দেয়। স্যার দেখুন, এগুলো আমরা করিনি। আর ওর কাছে কোনো প্রমাণ আছে যে এগুলো আমরা করেছি? স্যার আছে প্রমাণ। দেখো। শাহাদাত বের হয়ে রাজদের বেঞ্চের সামনে যায়। গিয়ে তার পাশের বন্ধুর ব্যাগ থেকে একটা বোতল বের করে, যার মধ্যে অনেকগুলো আরশোলা ছিল। বলে স্যার দেখুন, জানি না কবে থেকে এরা তেলাপোকা বিক্রেতা হয়ে গেল। পুরো ক্লাস এতক্ষণ সামিয়াকে নিয়ে হাসলেও এখন সবাই রাজকে নিয়ে হাসছে। স্যার সবাইকে চুপ করতে বলে রাজদেরকে বলে সামিয়ার কাছে ক্ষমা চেয়ে বের হয়ে যেতে। রাজরা ক্ষমা চেয়ে বের হয়ে যায়। কি রে, তুই কিভাবে বুঝলি যে ওটা ওদের কাজ? আমি আশেপাশে তাকিয়ে দেখি ওরা অন্যরকম করে হাসছে, তাই বুঝাই যায় এটা ওদেরই কাজ। প্রথমবার পাত্তা দেই না। কিন্তু দ্বিতীয়বার দেখার পর বুঝে গেলি ওদের কাছে আরো আছে, তাই চান্সে ডান্স মারলি। ঠিক। একদম ঠিক করেছিস। আচ্ছা ক্লাস কর, নইলে স্যার বের করে দিবে। প্রথম ক্লাস করে সামিয়া বলে ওর ভালো লাগছে না, তাই ওরা ক্লাস থেকে বের হয়ে গাছতলায় বসে আর আড্ডা দিতে থাকে। এমন সময় রাজরা এসে বলে, করে শালা খ্যাত, তোর তো দেখি খুব বার বেড়ে গিয়েছে, আমার বিরুদ্ধে কথা বলিস। আরে সাহসের কি আছে, যা সত্য তাই বললাম। এই সত্যের জন্য যে তোকে খেতে হবে মার। কে মারবে আমাকে? রাজ তার সাথে থাকা কিছু ছেলেপেলেকে দেখিয়ে দিয়ে বলে, ওই ওকে সাইজ কর। দেখ রাজ, তোর আর আমার সমস্যা, এখানে ওকে মাঝখানে আনিস না। আরে জেনেম্যান, তোমাকে তো পরে দেখছি। দেখ রাজ, ভালো হচ্ছে না কিন্তু। কেন, কি করবি? তুই মারবি? মার। হ্যাঁ মারবে। কি? কে মারবে আমাকে? তুই? আরে তোদের মেরে আমি আমার হাত ময়লা করব না। রাফসান ওদের মেরে হাতটা সাফ করে ফেলা। রাফসান ওদের সবার দিকে তাকিয়ে দেখে এক একটা হাতি। তারা তাদের হাতে মোটা মোটা লাঠি স্টাম্প নিয়ে দাঁড়িয়ে আছে। সে একটা শুকনো ঢোক গিলে বলল, একা মারবো না, থাক, কেঁদে দেবে পরে। যা, মাফ করে দিলাম।
এই দেখ ভয় পেয়েছে। ধুর ভিতর ডিম, এই 6 প্যাক বানিয়ে লাভ কি যদি এই বাচ্চাদের মারতে না পারিস? তুই জানলে কিভাবে? ওটা তোর বুঝতে হবে না, যা ফাইট কর। ওলে বাবালে, এ ভিতর ডিমের নাকি আবার 6 প্যাক। ওই মার ওকে। সবাই রাফসানের দিকে তেড়ে আসে। রাফসান কিছুটা ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নিয়ে ফাইট শুরু করলো। প্রথম ভালো ডিফেন্স করলেও কেউ পিছন থেকে এসে অ্যাটাক করে, যার ফলে আর ডিফেন্স করতে না পেরে মার খেতে শুরু করে। আরে থাম থাম থাম। সবাই থেমে যায়। বুঝছি, তোর দ্বারাই কিচ্ছু হবে না। রাফসানকে উঠাতে উঠাতে বলল, পারলে তুই ফাইট কর। রে বলত, কেমন লাগলো ধোলাই? এবার তোর পালা। যা, তোদের করে দিলাম মাপ, নাহলে হয়ে যেতি সব। সবাই চ এখান থেকে, আমি কোনো ঝামেলা চাই না। তা বললে কি চলবে বেবি? ও কি বললো শুনলে না? ওরা অনেক দয়া, তাই মাপ করে দিছে। কিন্তু আমার আবার দয়া মায়া কম, আমি মাপ করব না। এই মার। শাহাদাতের দিকে তেড়ে আসছে কিছু মোটাসোটা ছেলে পেলে। অন্যদিকে আইভি অফিসে বসে ভাবছে, কালকে কে তাদের বাঁচালো? কে? ম্যাম। হ্যাঁ। ও শিফাত, বল। আপনি ঠিক আছেন তো? হুম। কালকের কথা চিন্তা করছেন? কালকে কে আমাকে বাঁচালো? আচ্ছা, তোমাকে এ আমাদের লোকেশন দেয়? ম্যাম, একটা আননোন নাম্বার থেকে কল আসে, নাম্বার ট্রেস করা সম্ভব হয়নি। ও আচ্ছা, বল কি বলবে? ম্যাম, সাকিব স্যারকে বলেন আমাদের কম্পিউটারগুলো যেন ওই হ্যাকারের হাত থেকে ব্যাগ আনে। কালকে এই বিষয় নিয়ে কথা বলছিলাম, সে আসবে বলেছে। কিছুক্ষণ পর সাকিব আসে। সে আইভির রুমে যায়। আসতে পারবি? কে? ও তুই আয়, অনুমতি লাগে নাকি আবার? না, এই আর কি। আচ্ছা বল, এখন কি করতে হবে? কালকে তো সব বললাম। ও হ্যাঁ, চল, তোদের পিসি কোথায়? চল। সাকিবকে নিয়ে আইভি তাদের কম্পিউটার রুমে যায়। তারপর, আচ্ছা কম্পিউটার অন হচ্ছে না? অন হচ্ছে কিন্তু কাজ করছে না। শর্ট দেখি। সাকিব কম্পিউটার অন করে। সে দেখে কিছুই কাজ করছে না। কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর সে একটা ফাইল পায়, সেটাতে ঢোকে, কিন্তু কম্পিউটার বন্ধ হয়ে যায়। সে কিছু বুঝতে পারছে না কি হলো। কম্পিউটার আবারও অন হতে শুরু করে, কিন্তু এইবারে স্ক্রিন কালো ছিল। হোয়াট? কি হচ্ছে? এই সাইকো হ্যাকার কি চাচ্ছে? কি হলো? পিসি কালো হলো কেন? সেটাই তো বুঝছি না। সে বারবার রিস্টার্ট দেয়, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। প্রায় আধ ঘন্টা পর একটা মেসেজ ভেসে ওঠে স্ক্রিনে। সরি গাইস, দেরি হয়ে গেল, বাইরে ছিলাম। সাকিব দেখলো যে টাইপ করার মতো একটা অপশন আসছে। তার মানে কি এই হ্যাকার কথা বলতে চায়? সাকিব টাইপ করতে থাকে। কে তুই? কি চাস? আরে সাকিব যে, চিনতে পারিসনি এখনো? চিনেছি, কিন্তু তুই এটা কেন হ্যাক করলি? আরে তুই কত বোকা! আমি চাই আমি সারা পৃথিবীর সবচেয়ে বড় হ্যাকার হব। সবাই আমাকে ভয় পাবে, যেমন তোরা আমায় ভয় পাস। এই কুত্তা, আমি তোকে ভয় পাই না, আর না ওরা পায়। তোকে তো আমি টেস্ট করবই, খুব তাড়াতাড়ি তুই ধরা পড়বি। আমাকে ধরা সম্ভব না। সব ক্রিমিনাল এটাই ভাবে যে আমাকে ধরা সম্ভব না, কিন্তু সে ঠিকই আইনের হাতে ধরা পড়ে। তুইও পড়বি। সবাই তো আর আমি না, আমাকে সবার সাথে গণনা করলে ভুল করছিস। আচ্ছা তাই নাকি? তা তোর নাম কি? আমার নাম শুনে পাবি ভয়, কেন নিজের সময় করছিস ক্ষয়। বাহ, ভালোই তো কবিতা বানাতে পারিস, ভালোই তো ছন্দ বানাতে পারিস, তাহলে মন্দ কাজ করিস কেন? ভয়, সবাই আমাকে ভয় পাবে। আমার নাম শুনে রাখ, আর কে আর। হোয়াট দ্য হেল? যা খোঁজ লাগা, ভয় পেয়ে পালিয়ে যাস না আবার। আর যা, তোদের সিস্টেম আমি দান করে দিলাম তোদেরকে, না হলে কাঁদছিস যা। সাকিব কিছু লিখতে যাবে, কম্পিউটার অফ হয়ে যায়, আবার নিজে নিজে চালু হয়ে যায়। সাকিব সবকিছু চেক করে নেয়। সব ঠিক আছে, হ্যাকার তোদের সিস্টেম ছেড়ে দিছে। এই আর কে এ আবার আমাদের সিস্টেম হ্যাক করবে না তো? ও শুধু ওর পাওয়ার দেখাতে চেয়েছে। ও চায় যে এই দেশে ও ছাড়া আর কেউ যেন হ্যাক করতে না পারে। হুম আচ্ছা আমি আসি, এ সম্পর্কে খোঁজ নিতে হবে।
আয়। সাকিব চলে যায় আর ভাবতে থাকে কে আর কিভাবে তাকে ধরবে, সামনে তার কি কি প্ল্যান। তোমরা সবাই আমাদের কাজে লেগে পড়। অন্যদিকে শাহাদাতের দিকে তেড়ে আসছে একজন স্বাস্থ্যবান যুবক, হাতে তার একটা লম্বা মোটা লাঠি। সামিয়া রাফসানকে ধরে আছে, সে সবাইকে থামতে বলছে, কিন্তু তার কথা কেউ কানেই নিচ্ছে না। মনে হচ্ছে এখানে কেউ নেই। ছেলেটা শাহাদাতের সামনে এসে তার মাথা বরাবর সজোরে বাড়ি দেয়। সামিয়া চিৎকার করে চোখ বন্ধ করে নেয়। ঠাস করে কিছু পড়ার শব্দ শোনা যায়। মনে হয় শাহাদাতকে মেরে আহত করে ফেলেছে ছেলেটা। সামিয়ার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে সামনে তাকিয়ে দেখে শাহাদাত দিব্যি দাঁড়িয়ে আছে। তাহলে আওয়াজ আসলো কিসে? সে নিচে তাকিয়ে দেখে ছেলেটা নিচে পড়ে আছে, তার কান থেকে রক্ত পড়ছে অনবরত। তার আর বুঝতে বাকি রইল না কি হয়েছে। শাহাদাত ছেলেটাকে একটা থাপ্পড় মারে ছেলেটার কানে, তাতেই তার এই অবস্থা। সামিয়া শাহাদাতের দিকে তাকায়। ছেলেটা স্টাইল নিয়ে দাঁড়িয়ে আছে, যদিও স্টাইলটা মানাচ্ছে না তার ড্রেসের সাথে। শাহাদাত তার হাতে স্লিভস খুলে ফোল্ড করতে থাকে। ঢিলা ঢালা শার্টটির হাতা ফোল্ড করায় তাকে আগের থেকে একটু হ্যান্ডসাম লাগছে। সামিয়া সামনে তাকায়, দেখতে পায় কিছু ছেলে শাহাদাতের দিকে তেড়ে আসছে। শাহাদাত স্থির হয়ে তার জায়গায় দাঁড়িয়ে আছে। ছেলেটার সামনে আসতেই শাহাদাত তাকে ডিফেন্স করে দ্বিতীয় জনের মুখে ঘুষি দেয়। সে সেখানেই লুটিয়ে পড়ে। তৃতীয় জন তার ঘুষি দেখে ভয় পেয়ে যায়। তারপর সেও শাহাদাতকে মারতে যায়, যার ফলস্বরূপ সেও মাটিতে গড়াগড়ি করছে। এভাবেই শাহাদাত ফাইট করতে থাকে, কিন্তু হঠাৎ পিছন থেকে রাজ শাহাদাতকে ছুরি মারতে যায়। এটা দেখে সামিয়া চিৎকার করে যাতে শাহাদাত ডিফেন্স করতে পারে, আর তাই হলো। শাহাদাত ডিফেন্স করলেও তার ঢিলা ঢালা শার্টটার কিছু অংশ ছিঁড়ে যায়, যার ফলে তার পেটের কিছু অংশ দেখা যায়। শাহাদাত কোনো মতে তার পেট ঢেকে ফেলে। সবার চোখ ফাঁকি দিলেও রাফসানের চোখ ফাঁকি দিতে পারে না, কিন্তু সে চুপ থাকে। একে একে সবাইকে মেরে আধমরা বানিয়ে দেয়। সামিয়া হঠাৎ সামনে এসে পড়ে। আর কত মারবা? মারা যাবে তো। তুই বললি তাই ছেড়ে দিলাম। শাহাদাত কিছু বলতে যাবে, তার আগে একটা পুলিশের গাড়ি তাদের সামনে এসে থামে। পুলিশ এসে শাহাদাতকে বলে, তুই কি শাহাদাত? কেন? স্টেশনে চল, পরে বলছি। এটা বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে শাহাদাতকে নিয়ে গাড়িতে তোলে। স্যার ভুল করছেন। কি? আমি আর ভুল? আজকে তোর শেষ দিন। যত হাকে তোকে এমন সাইজ করব না, এমপির ছেলেকে মারিস। এমপির ছেলেই হোক আর প্রধানমন্ত্রীর ছেলে, সবার জন্য আইন সমান। তুই আমাকে আইন শিখাস? স্যার আইন শিখাচ্ছি না, ওয়ার্নিং দিচ্ছি। পরে বলবেন ওয়ার্নিং দিয়ে নিন। আজকে তোর হাসি বের করব। শাহাদাতকে পুলিশ স্টেশনে আনা হয়, লকআপে বন্দি করা হয়। অন্যদিকে সামিয়া তার স্যারকে কল করে সমস্ত ঘটনা বলে, আর বলে শাহাদাতের গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। এই লাঠিটা তেল মার, আজকে ওর তেল বের করব। আমিও দেখি কার তেল বের হয়। একটা কনস্টেবল লাঠিতে তেল দিয়ে এসপির হাতে দেয়। এসপি শাহাদাতের সামনে এসে বলে, এইবার তোর তেল নাই করে দিব বলে শাহাদাতকে বেধড়ক মারতে থাকে, কিন্তু শাহাদাতের এতে কোনো রেসপন্স নেই। শাহাদাত হাসছে উচ্চস্বরে। তাকে আরো জোরে পেটানো হয়, কিন্তু তাতেও সে একটা টু শব্দ করে না, শুধু হাসে। কিছুক্ষণ পর যারা তাকে পিটাচ্ছিল তারা ক্লান্ত হয়ে পড়ে। শাহাদাতের শার্ট ঘামে ভিজে গেছে। এসপি শাহাদাতের শার্ট খুলে ফেলে। এতে করে তারা দেখতে পায় শাহাদাতের বডি টাইপ, সিক্স প্যাক, সুপ্রশস্ত বুক, অনেক ভালো তার ফিটনেস। কি কাজ তুই এত মারলাম তাও ব্যথা পেলি না? কি বডি বানিয়েছিস, তোর কাপড়ের সাথে তোর এতটার বডি ফিটনেস ম্যাচ করে না। শাহাদাত একটু হাসে। এসপি ঘুরে ঘুরে তার বডি দেখছিল, তখন সে লক্ষ্য করে তার পিঠে গুলির দাগ। এসপি একটু ভয় পায়। তুই কে, তোর পিঠে গুলির দাগ কেন? শাহাদাত কিছু বলতে যাবে, তখন দেখে সব পুলিশ অফিসার দাঁড়িয়ে পড়ে এবং একজনকে স্যালুট করে। শাহাদাত বুঝতে পারে এটা ডিআইজি। এসপি জেল থেকে বেরিয়ে এসে ডিআইজি কে বলে, স্যার আপনি এখানে? আপনি বললে আমি আপনার বাসায় চলে যেতাম। তুমি যা করছো তাতে আমি বাসায় থাকি কিভাবে? মানে স্যার? তুমি কাকে ধরে এনেছো? স্যার একজন ছেলেকে, যে এমপি ছেলেকে মেরেছে বলে তাকে ধরে আনবা? যার দোষ তাকে না ধরে নির্দোষ ছেলেকে কেন ধরে এনেছো? যাও ওই ছেলেকে ছেড়ে দাও, আর আজদের ধরে নিয়ে আসো, বাকিটা আমি দেখছি।
এর ওই ছেলের কাছে ক্ষমা চাও। শাহাদাতকে ছেড়ে দেয় এবং এসপি শাহাদাতের কাছে ক্ষমাও চায়। শাহাদাত একটা মুচকি হাসি উপহার দিয়ে তার ছেঁড়া শার্টটা গায়ে জড়িয়ে বাসার দিকে রওনা দেয়। শাহাদাত বাসায় এসে ফ্রেশ হয়ে না খেয়ে ঘুমিয়ে পড়ে। এইভাবে দিনটি অতিবাহিত হয়। পরের দিন ভার্সিটিতে শাহাদাত মেহগনি গাছের নিচে একা একা বসে আছে। কিছুক্ষণ পর সামিয়া আসে, এসে বলে, কিরে তুই ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? ও কিছু না। কিছুক্ষণ পর রাফসান আসে। কিরে রাফসান দা ছোট ভাই? আসলে রাফসানের ফিটনেস ভালো হলেও তার হাইট একটু কম, 5 ফুট 6 ইঞ্চি। তাই সবাই তাকে মজা করে এই নামে ডাকে। রাফসান কিছু বলে না, সে নীরব দৃষ্টিতে শাহাদাতের দিকে তাকিয়ে আছে। শাহাদাত আবারও সামিয়ার সাথে কথা বলতে থাকে। সে খেয়াল করে রাফু কেমন করে যেন তার দিকে তাকিয়ে আছে। কিছু বলবি? রাফসান একটু চমকে যায়, হঠাৎ করে কথা বলায়। সে নিজেকে স্বাভাবিক করে বলে, তুই কে বলতো? মানে কি বলছিস তুই রাফু? তুই চুপ থাক সামিয়া, তুই বল কে তুই? মানে কি বুঝলাম না, কি হয়েছে তোর? আমি ঠিক আছি, আগে তুই তোর পরিচয় দে। আমি দেখেছি তোর ফিটনেস আমার থেকেও ভালো। এটা কি করে সম্ভব? আমি তো প্রতিদিন দুবেলা জিম করেই বডি বানিয়েছি, তাহলে তুই কিভাবে বানালি? তোর পোশাক দেখে মনে হয় না তুই জিমে যাস বা যেতে পারবি। ও এই বিষয়, আসলে আমার চাচাতো ভাইয়ের ছোট্ট একটা জিম আছে, আমি সেখানেই যাইতেই। আচ্ছা যা, মানলাম, কিন্তু তুই জেল থেকে ছাড়া পেলে কিভাবে? বল। আরে কি বলছিস? চুপ। শাহাদাত কিছুক্ষণ চুপ থেকে বলল, আসলে কালকে ডিআইজি স্যার এসে বলে আমাকে কেন ধরে আনা হয়েছে। আমি তো কোনো দোষ করিনি, তাহলে কেন ওকে ধরে আনা হয়েছে? ওকে ছেড়ে দাও আর রাজদের ধরে আনো বলে আমাকে ছেড়ে দেয়। তোকে ছাড়ানোর জন্য স্বয়ং ডিআইজি স্যার কেন আসলো? কি জানি। আহ চুপ, আর কোনো কথা হবে না এই বিষয়ে। সবাই ক্লাসের সময় হয়ে গেছে। সবাই ক্লাসে চলে যায়। প্রথম ক্লাস স্বাভাবিকভাবেই শেষ করে। স্যার চলে যাওয়ার পর শাহাদাত বলে, ভালো লাগছে না রে, চল ক্যান্টিন এ যাই। যেতে পারি যদি আজকে সামিয়া ট্রিট দেয়। তোর লজ্জা করে না একটা মেয়ের থেকে ট্রিট নিতে? রাফসান সামিয়ার কানের কাছে মুখ নিয়ে বলে, তোর তো আমার থেকে বেতন বেশি, তার উপর তোর বাবা ডিআইজি, তাহলে ট্রিট দিতে সমস্যা কই? হ্যাঁ, আমার থেকে ট্রিট নিতে সময়ের কথা মনে পড়ে না যে আমার বেতন তোর থেকে কম। কি বলছিস? কিছু না। যা, ট্রিট দিব। চল। সবাই ক্যান্টিনে আসে। এবার বল কে কি খাবি, আমি অর্ডার দিয়ে আসি। আমি বেশি কিছু খাবো না, একটা কফি। ওই আমার জন্য একটা কফি। সব কফি লাভার একসাথে? শাহাদাত অর্ডার দিতে চলে যায়। ওই তুই ওই সময় শাহাদাতকে ওইরকম ভাবে জেরা করছিলি কেন? হ্যাঁ? রাফসানের কান ধরে কথাটা বলল। কান ছাড়, পরে বলছি। না ছাড়বো না। তুই তো জানতি যে আমি আব্বুকে পাঠিয়েছি, তাহলে কেন? আরে মজা করছি। আর এরকম মজা করবি না? ছাড়। সামিয়া রাফসানের কান ছেড়ে দেয়। এই সময় শাহাদাতের আগমন। কিরে রাফসান, তুই আবার কি করলি যে সামিয়া তোর কান ধরলো? আরে বেশি ফাজিল হয়ে গেছে। ধুর, ভালো লাগে না। তুই আজকে সকালে যেভাবে জোর করলি মনে হয় যেন সিআইডি অফিসার তুই। রাফসান ওর কথা শুনে ঘাবড়ে যায়, কি জবাব দেবে বুঝতে পারছে না। মানে কি বলছিস? কি বলছিস? এসব আমি সিআইডি হতে যাব কোন সুখে? আরে এমনি। ও এই যে কফি এসে পড়েছে। সবাই কফি খায় আর কিছুক্ষণ গল্প করে। অন্যদিকে আইভি ভাবছে, কোনো ক্লু নাই, কিছু নাই। এইদিকে এই সাইকো কেন এখনো নাবিলার লাশ ফেললো না বুঝতে পারছি না। আইভির ভাবনা ছেদ ঘটিয়ে মাহিম বলল, ম্যাম কোনো ক্লু পেলাম না সিসিটিভি ফুটেজ থেকে। এই যে গাড়িটা ছিল ওই গাড়ির নাম্বার নকল একটা ট্রাকের নাম্বার। আচ্ছা সবাইকে ডাক, মিটিং করব। সবাইকে ডাকা হয়। আইভি একটা হোয়াইট বোর্ডের সামনে দাঁড়িয়ে আছে। ডান হাতে কফির কাপ, বাম হাতে মার্কার। আইভি কফির কাপে চুমুক দিয়ে বলল, 5টা লাশ পাওয়া গিয়েছে, নাবিলাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজও কিছু পাওয়া যায়নি।
নাবিলা কিডন্যাপ হয়েছে 3 দিন হলো, এখনো কোনো ক্লু পাওয়া যায়নি। আচ্ছা, যাদের ওপর নজর রাখতে বলেছিলাম তাদের মধ্যে কারোর ওপর সন্দেহ হচ্ছে? না ম্যাম। আচ্ছা ম্যাম, এখনো তো কোনো কিডন্যাপারের খবর পাওয়া যায়নি, তাহলে ওই সাইকো পালিয়েছে? না, মনে হয় না সে পালিয়েছে। হয়তো গা ঢাকা দিয়েছে, খুব তাড়াতাড়ি বড় কিছু করবে। আচ্ছা, খোঁজ নেও। ম্যাম, একটা মেয়ে নিখোঁজ। কি? কে সে? নাম কি? সমস্ত ডিটেলস নিয়ে আসো। চল, সমস্ত জায়গায় রেড অ্যালার্ট জারি কর। শহর ছেড়ে কোনো গাড়ি যেন চেকিং ছাড়া বাইরে না যায়। তাড়াতাড়ি এইবার ওই সাইকোকে ছাড়া যাবে না। ম্যাম, এই যে এটা হলো মেয়েটার ডিটেলস। আইভি মেয়েটির ডিটেলস পড়তে থাকে। মেয়েটির নাম রাইসা। ওয়েট, ওর নাম তো রাইসা। ওকে কি সাইকো কিডন্যাপ করেছে? জি ম্যাম, মেয়েটির বান্ধবী দেখেছে যে রাইসা একটা ভ্যানের ড্রাইভারের সাথে কথা বলছিল। হঠাৎ সে অজ্ঞান হয়ে যায়। একটা কালো কোট পরা লোক গাড়ি থেকে বের হয়ে ওকে গাড়িতে তুলে নেয় ওর ফ্রেন্ডসরা আসার আগেই। আচ্ছা, ওর পুরো নাম কি? ম্যাম, ওর পুরো নাম হলো নূর নাহার আক্তার রাইসা। বুঝতে পারছি। মেয়েটির পরিবার কি এসেছে? আর মেয়েটির ফ্রেন্ডসের ডাক? আইভি ভাবছে এইবারে যে করেই হোক এই সাইকো ক্রুকে ধরতে হবে। আইভির ভাবনার ছেদ ঘটিয়ে মায়া বলল, ম্যাম, ওর ফ্যামিলিতে ওর নাকি একটা ভাই আছে, আর কেউ নাই। ওর ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। হোয়াট? মানে কি ভাই? আছে কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না? জি ম্যাম, মেয়েটি একটা হোস্টেলে থাকে। হোস্টেলের ম্যানেজার বলল ওর নাকি একটা ভাই আছে। সে গত পরশুদিন আসছিল। পড়ে যাওয়ার সময় বলে গেছে যে সে একটা কাজে বাইরে যাবে, ফোনে কন্ট্যাক্ট করতে পারবে না, ফোন বন্ধ থাকবে। কি এমন কাজ যে ফোন বন্ধ থাকবে? এটা বলেনি, বলেছে যে 15 দিন পর আসবে, পরে ওকে নিয়ে বাসায় চলে যাবে। ওর ভাইয়ের খোঁজ লাগাও। জি ম্যাম। ম্যাম, ওর ফ্রেন্ডসরা আসছে। চল। আইভি রাইসার ফ্রেন্ডদের সামনে যায়। আচ্ছা, তোমাদের নাম কি? ম্যাম, আমার নাম সুমাইয়া। ম্যাম, আমার নাম রীতা। সুমাইয়া আর রীতা, তোমরা বলো আজকে কি হয়েছিল? আসলে ম্যাম, আমরা 3 জন হোস্টেলের দিকে যাচ্ছিলাম। পরে সামনে দেখি ফুচকার দোকান, তাই আমরা ফুচকা খেতে যাই। তখন একটা সাদা ভ্যান আসে, আমাদের সামনে এসে জানালার কাঁচ খুলে বলে এই ড্রেসটা চিনি নাকি। ওর ফেস দেখেছো? না ম্যাম, ওই লোকটা একটা সানগ্লাস আর একটা মাস্ক পরেছিল, তাই দেখতে পারিনি। পরে বলো। পরে রাইসা বলে যে তোরা যা, আমি অ্যাড্রেসটা বলে আসছি। পরে তোমরা চলে যাও আর লোকটা রাইসাকে কিডন্যাপ করে ফেলে। আচ্ছা, স্কুলে সবাই ওকে কি নামে চিনে? স্কুলে সবাই ওকে নূর নাহার নামে চিনে, আর আমরা একসাথে থাকি তাই ওকে ওর ডাক নাম ধরে ডাকি। আচ্ছা, দেখো তো গাড়িটা এইরকম দেখতে কিনা? এইরকমই, কিন্তু সাদা। যাও। রিমি, কন্ট্রোল রুমে চল। আইভিরা কন্ট্রোল রুমে যায়। আইভি বলে, সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করে দেখ কোথায় কোথায় এই গাড়িটি দেখা যায়। জি ম্যাম। আইভি ফুটেজ চেক করছে। তখন আইভির ফোনে কল আসে। আমি কে? আমি সাকিব। ও সাকিব, বল। আরো একজন কিডন্যাপ হয়েছে? হ্যাকার কোনো ডিস্টার্ব করছে না তো? না। তুই এখন কই? আমি এখন মিরপুর 10-এ আছি। কি, কোথায়? এই তো অফিসে যাচ্ছি। রাস্তায় কি জ্যাম? কই না তো, একদম ফাঁকা রাস্তা। কি শিওর? তুই অ্যাক্সিডেন্টলি কই আছস? সাকিব একটা দোকানের নাম বলে। আমি মাত্র এটা ক্রস করলাম। হোয়াট? আমার এখানে জ্যাম দেখাচ্ছে। কি? আচ্ছা, কল রাখ। আইভি কল রেখে দেয়। সে বুঝতে পারে সিসিটিভি হ্যাক। সে সবাইকে বলে, সিসিটিভি হ্যাক, লাভ নাই। কি বলেন ম্যাম, এখন কি করব? ম্যাম। কি বল আবির? ম্যাম, এই দেখুন, এটা তো আর কে আর লোগো। কি? তার মানে সিসিটিভি আর কে আর হ্যাক করেছে?
তারা এই নিয়ে কথা বলছিল, তখন পিছন থেকে সাকিব এসে বলে, কে কি হ্যাক করেছে? সাকিব, এসেছিস? দেখ, ওই হ্যাকারটা সকল সিসিটিভি ফুটেজ হ্যাক করে ফেলেছে। কি? কিন্তু কেন? সেটাই তো ম্যাম। সিফাতের কথায় আইভির সামনে তাকিয়ে দেখে সমস্ত স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে। কিছুক্ষণ পর একটা লেখা ভেসে ওঠে, আমি যা চাই তা যদি আমাকে না দেওয়া হয় তাহলে সারা বাংলাদেশকে আমি হ্যাক করে ফেলবো। সাকিব সিফাতকে সরিয়ে কম্পিউটারের সামনে বসে পড়ে। সে টাইপ করে, তুই কি চাস? আমি চাই ডার্ক কিংকে। কি? এটা কিভাবে সম্ভব? আমি এটাই চাই। ওর সাথে আমার হিসাব বরাবর করার আছে। ওকে তাড়াতাড়ি খুঁজে বের কর, না হলে বাংলাদেশের অবস্থা আরো খারাপ হবে। সমস্ত স্ক্রিন কালো হয়ে যায়। পিসি আর অন হচ্ছে না। ম্যাম, পিসি আর অন হচ্ছে না। পিসিতে ভাইরাস ছেড়ে দিছে, তাই হয়তো আর পিসি অন হবে না। এখন কি করব? নতুন সিস্টেম তৈরি করতে হবে। ওকে। এই বলে সাকিব ওখান থেকে চলে আসে। তার মনে অনেক রাগ আর ক্ষোভ জমে আছে এই হ্যাকারের প্রতি। সে এই হ্যাকারকে আর ছাড়বে না, যেভাবেই হোক ধরবে তাকে। অন্যদিকে আইভি ভাবছে কি করা যায়। সে নতুন কম্পিউটার আনতে বলে নিজের ডেস্কে চলে আসে আর ভাবতে থাকে কি করা যায়। তার ভাবনার ছেদ ঘটিয়ে, কি পাওয়া গেছে? ম্যাম, আমরা রাইসার রুম থেকে একটা চিঠি ও তার মোবাইল পাই। চিঠিটা ওই সাইকোর। কিন্তু ম্যাম, আমরা ওর মোবাইলেতে দেখতে পাই যে একটা আইডি থেকে ওকে কেউ ডিস্টার্ব করছে। কি? কোথায়? এই যে দেখি। আইভি দেখে বুঝতে পারে এটা কোনো ছেলে যে রাইসার সাথে ফ্লার্ট করতে চেষ্টা করে, কিন্তু বিফল হয়। কিন্তু লাস্ট কথাটা তাকে ভাবিয়ে তোলে। সেটা হলো, তুমি কি আমার জন্য জীবন দিতে পারবে? যার মানে কি কিছুই বুঝতে পারলো না। ম্যাম, শুধু এটা না, আমরা ওর মোবাইলে কিছু ভিডিও পাই যেখানে ওর কিছু নোংরা ভিডিও ছিল, মানে ওর গোসল আর ওর স্কুলের ওয়াশরুমের। কি? আর এর দ্বারা তাকে ব্ল্যাকমেলও করা হয়েছে। তাকে ব্ল্যাকমেল করা হয়েছে? সিফাত বলছে যে ওর ফোন কেউ হ্যাক করেছে। কি? কে? এখনো জানা যায়নি। খোঁজ নাও। ম্যাম, রাইসার একটা ভিডিও আছে যেটা দেখে বোঝা যায় যে এটা তার স্কুলের ওয়াশরুমের। কিন্তু ওয়াশরুমে ক্যামেরা আসলে কিভাবে? এর জন্য আমি খোঁজ নিয়ে জানতে পারি যে স্কুলের একটা ছেলে ওয়াশরুমে ক্যামেরা লাগায় এবং সে ছেলেটাই রাইসার হোস্টেলের গোসলখানায় ক্যামেরা লাগায়। সেটা কোথায়? ওকে টর্চার রুমে রাখা হয়েছে। চল। আইভি ছেলেটার কাছে যায়, দেখে তার হাতে হ্যান্ডকাফ লাগানো। সামনে রিমি দাঁড়িয়ে আছে। আইভি ছেলেটার সামনে গিয়ে বসে আর বলতে থাকে, কিরে, তুই কেন ওর রুমে আর স্কুলের ওয়াশরুমে ক্যামেরা লাগালি? ছেলেটা চুপ করে আছে, কিছু বলছে না। আইভি আবারও জিজ্ঞেস করে, কিন্তু কিছু বলে না। এইবারে আইভি রেগে গিয়ে কয়েকটি থাপ্পড় মেরে দেয় ছেলেটির গালে আর বলে, একটা স্কুলের স্টুডেন্ট হয়ে এই বয়সে কিনা ওয়াশরুমের ভিতর ক্যামেরা লাগাস, আবার ব্ল্যাকমেলও করিস? হ্যাঁ, তোর লজ্জা করে না এইসব করতে? ম্যাম, আমি এগুলা ইচ্ছা করে করিনি। ম্যাম, জানি না, হঠাৎ একদিন আমার ফোনে একটা ভিডিও আসে যেখানে আমার বড় বোনের কাপড় চেঞ্জ করার ভিডিও ছিল। আমি এটা দেখে ভয় পেয়ে যাই। তাই তুই এই কাজ করো ওর কথা মতো? জি ম্যাম, আমি ইচ্ছা করে করিনি। আচ্ছা, এই লোকটার নাম্বার দাও। নেই ম্যাম। মানে হলো ওই লোকটা একটা নম্বর, এমন একটা নম্বর থেকে কল করে যার কোনো নাম্বার নেই। ব্ল্যাঙ্ক নাম্বার? আচ্ছা, তোমার নাম কি? সাজিদ। ম্যাম, আমাকে ছেড়ে দিন। ওই লোকটা যদি জানতে পারে আমি সব বলে দিয়েছি, তাহলে ও আপুর ভিডিও ভাইরাল করে দিবে। আচ্ছা, যাও। আইভি চিন্তায় পড়ে যায়, এই হ্যাকারের সাথে এই সাইকোর কি কানেকশন? আইভির ভাবনার ছেদ ঘটিয়ে সাকিব বলল, না, এই হ্যাকার খুবই চালাক, চতুর মস্তিষ্কের মানুষ। কিন্তু ওর সাথে এই সাইকোর কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। মানে হলো এই হ্যাকার আমাদেরকে তার শক্তি দেখাতে চায়। ডার্ক কিং কে তার শক্তি দেখাতে চায়, যার জন্য এইসব করছে। মাঝখানে আমরা বিভ্রান্তি হচ্ছি।
আর এই সাইকো পালিয়ে যাচ্ছে। এখন কি করব কিছু মাথায় ঢুকছে না। ম্যাম, আমাদের উচিত ডার্ক কিং এর সাথে কন্ট্যাক্ট করা, সে হয়তো কিছু করতে পারে। সাকিব, তুই কিছু কর। সাকিব কিছু বলবে তখন তার ফোনে কল আসে। সে তাকিয়ে দেখে আফসানা কল করেছে। হ্যাঁ আফসানা, বলো। স্যার, আমি ডার্ক কিং সম্পর্কে খোঁজ নিয়েছি। সাকিব ফোনটা লাউড স্পিকারে দেয় যাতে সবাই শুনতে পারে। বলো। স্যার, ডার্ক কিং হলো বাংলাদেশের সবচেয়ে বড় হ্যাকার। আজ পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। বাংলাদেশে যে 2013 সালে সাইবার অ্যাটাক হয় এবং যার ফলে বাংলাদেশের 4,000 কোটি টাকা হ্যাকাররা চুরি করে নিয়ে যায়, সেটা গত বছর সে ফিরিয়ে আনে এবং হ্যাকারকে ধরিয়ে দেয়। সে অনেক বড় হ্যাকার, তার ভয়ে পুরো সাইবার ওয়ার্ল্ড কাঁপে। এমনকি ওনার গ্রুপ থেকে আমি হ্যাকিং শিখেছি। আচ্ছা, তুমি এই সাইকো হ্যাকারের খোঁজ নাও, আমি বাকিটা দেখছি। আফসানা কল কেটে দেয়। আফসানা তার কাজ করতে থাকে আর সাকিব বলে, শুনলে, তাকে খোঁজাও এতটা সহজ হবে না। বুঝলাম। আচ্ছা, তুই কি আমাদের সিকিউরিটি আরো অ্যাডভান্স করতে পারিস না? তারপরও এইভাবে চললে তো হবে না। আমাদের খোঁজ নিতে হবে ওই সাইকোর। এই হ্যাকার যদি এইরকম করে তাহলে কিভাবে কি